জি দেখেন, মানে নির্বাচন যেমন আমাদের যেতে হবে, নির্বাচনী বাস্তবতাগুলোও মনে রাখতে হবে। আর আওয়ামী লীগ নিয়ে যে কথাটা হলো, ভাইও যে কথাটা বলছিলেন, আমরা মনে করি না যে যেই অপশাসন হয়েছে এটার জন্য একমাত্র হাসিনা দায়ী। মানে হাসিনা যেই আওয়ামী লীগটা গত 10 বছর অপশাসন করেছে দেশের উপরে, সেটা হাসিনার আওয়ামী লীগ ছিল। সো পুরো দলীয় স্ট্রাকচারের ভেতরে অপশাসন চলে এসেছিল। সো এগেন এই অপশাসনের বিচার যখন হবে, এই পুরো দলগতভাবে এই বিচার হতে হবে। এই বিচার প্রক্রিয়া শেষ হবার পর যারা দণ্ডিত হবেন তাদের বাইরে যদি কেউ থেকে যান, তারা যদি তারপর, কারণ এখন আমি কিছু দূর এই সরকারের সাথে একমত যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, সো তাহলে আগামীতে বিচার প্রক্রিয়া শেষ হতে যত বছর লাগে তত বছর দিতে হবে, এটা তাড়াহুড়া করা যাবে না। এই বিচার প্রক্রিয়া শেষ হবার পর যদি থাকে তাহলে সেই রাজনীতি হতে পারে। কারণ আমরা এগেন 49-এর আওয়ামী লীগকে আমরাও নিষিদ্ধ করতে চাই না, বা 69-এর আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই না, আমরা নিষিদ্ধ করতে চাই হাসিনার আওয়ামী লীগকে। কিন্তু তাহলে এটা দাঁড়াচ্ছে না যে বিচার প্রক্রিয়াতে আপনি অভিযোগ করা, মানে আমরা তো সবাই জানি কি হয়েছে, তারা কি করেছে সেটা, কিন্তু যখন আইনের প্রশ্ন আসছে তখন এখনো এটা অভিযোগের পর্যায়ে, এবং অভিযোগগুলো মূলত ব্যক্তিদের পর্যায়ে। তাহলে আপনি দল, একটা রাজনীতি, তার সমর্থক গোষ্ঠী, এবং পার্সেন্টেজ ওয়াইজও এখনো পর্যন্ত প্রমাণিত যে তারা একটা বড় রাজনৈতিক শক্তি, তো সেটা কি আপনি কিন্তু বড় রাজনৈতিক শক্তি দেখেন, ইতিহাসের বিচারে সেটা একটা তাদের প্রতি ঠিক আছে, আমি এখন প্র্যাকটিক্যাল রিয়ালিটি বলছি। দলের অপারেশনাল স্ট্রাকচার তাকালে দলের যে নেতারা আছেন তারাই তো দল। হ্যাঁ, তাদের তো অধিকাংশের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বলছি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ধরেন বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে, আপনার আইন যদি অ্যালাউ না করে তারা নির্বাচন করবে না। কিন্তু এখন মনে করেন এই যে দলের যে কাঠামোগত ফুল স্ট্রাকচারে সবাই এখন বিচারের অধীনে যাবে, সবারই বিচার হবে, সবাই দণ্ডিত আসামিই হবে, মানে এটা মোটামুটি বাস্তবতা। যদি একটু আইনের প্রয়োগটা ঠিকভাবে হয় সবাই দণ্ডিত আসামি হবে। তাহলে আপনি নতুন নেতা খুঁজে পাচ্ছেন কোথায়? সেটা তো তার দল ডিসাইড করবে। তার 10th গ্রেডের, মানে ধরেন তার 10th গ্রেডের বা একটা সাধারণ সমর্থক সে নির্বাচন করে, যদি করতে চান পরিষ্কার হতে হবে তো যে তার লিখিত যে ফিলসফি বা ইডিওলজি, বা আপনি তো দলের বিরুদ্ধেও কিন্তু কোনো আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়নি, করতে হবে। হয়নি যতক্ষণ না দলের ভিতরে আইনি প্রক্রিয়া শুরু করার মামলা আমি করেছি, দলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার, কিন্তু সেই মামলা এখনো কার্যকর হয় নাই। সো এই জায়গাগুলো আছে। আমি তো বারবার করে বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক জায়গায় অনেক ধরনের ব্যর্থতা আছে। তবে আওয়ামী লীগ যেহেতু ইডিওলজিক্যালি, ওদের রিটেন ইডিওলজির সাথে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু ওদের প্র্যাকটিক্যাল ইডিওলজি যেটা জায়গাটা চলে এসেছিল গত 10 বছর অ্যাটলিস্ট শেখ হাসিনার অধীনে, সেইটা যতক্ষণ পর্যন্ত এই দল ত্যাগ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাটলিস্ট মনে করি না। সো এটা ত্যাগ করার প্রসেসের জন্যই আমি বলছি যে আইনি বিচারটা যখনই আমরা সম্পন্ন করতে পারবো তখন আমরা মনে করব বাকি যেটা আছে তারা এই আইডিওলজির অংশ না হিসেবে তারা প্রমাণ করতে পারে। একই রকম অভিযোগ তো আরো কোনো দলের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মানুষের আছে, এবং কি হবে তাদের সাথে সেই জিনিসগুলো হয়েছে না হয়েছে, তো সেটা তো একটা অগণতান্ত্রিক সরকার করেছে। কিন্তু আপনি যখন নিজেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছেন এবং বলছেন যে এখন গণতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্রের জয় জয়কার, তখন কি হচ্ছে? আগে যেটা হয়েছে সেটাও একটা নিয়ম তান্ত্রিক পন্থায় হয় নাই, ঠিক আছে, আমি সেটা বলছি। নিয়ম বহির্ভূতভাবে হয়েছে, সেটাকে আমি অন্যায় হিসেবেই ধরছি। এবং সেই অন্যায় শেখ হাসিনা সরকার করেছে, অন্য কেউ করেনি। কিন্তু ন্যায়সঙ্গত সরকার, মানে 73 সরকারের সময়ও হয়েছে, তখনও ব্যান ছিল। বাট আমি যেটা বলছি যে তখন ব্যান ছিল, তখনকার ব্যানটা বোধহয় খুব কি অযৌক্তিক ছিল বলে মনে করেন কিনা আমি জানি না। মানে তখনও হয়তো এই প্রক্রিয়াধীন ভাবেই যদি করা হতো, যেমন এখনো আমরা কিন্তু প্রক্রিয়াধীন ভাবেই আওয়ামী লীগকে দেখতে চাচ্ছি, এবং যদি আইনি কার্যক্রমের মাধ্যমে সেটা করা না যেতে পারে, মানে আইনে যদি প্রমাণ না হয়, কোর্টে যদি তারা বলবৎ থাকতে পারে, তখন আমাদেরও কমপ্লেন করার কিছু থাকবে না। আমি আমার দলের থাকবে না, কিন্তু তখন তার জীবন থেকে যে অনেকগুলো সময়, অনেকগুলো বছর চলে এই তাদের জীবন থেকে অনেক বছর, স্যার গত 15 বছর যা করেছে সেটা তো আর আমার সঙ্গে আলোচনা করে, কারণ আমি নিজেও আমার অবস্থান আপনি জানেন, আমাদের প্রত্যেককে আমরা জানি। কিন্তু আমার যে ঘটনাটা হয়তো ঘটেছে যে প্রথমে 6টা কমিশনের রিপোর্টগুলো রাজনৈতিক দলদেরকে দেয়া হয়েছে, তারা ওটা নিয়ে এককভাবে ঐকমত্য কমিশনের সাথে বসেছে, এবং ওখানে আলোচনা হয়েছে কোনগুলো মীমাংসিত, মানে কোনগুলোতে মোটামুটি এগ্রিমেন্ট হয়ে গেছে। তো ওগুলোতে যতগুলো দল এর পরে যখন আলোচনায় বসে, তখন আরো নতুন কিছু দল জোট এর ভেতরে ইনক্লুশন হয়।
সো ওই অরিজিনাল আলোচনা ওরা ছিল না, কিন্তু ওই জিনিসগুলো সবাই মানে বাকি কেউ আর প্রশ্ন তোলেনি। সো মানে যেমন মনে করেন আপনি যতগুলো আর্টিকেলস দেখবেন আর কি এই জাতীয় সনদে, মানে জুলাই সনদে যতগুলো আর্টিকেলস দেখবেন, এর মধ্যে অনেকগুলো আর্টিকেলই মানে বেশিরভাগ মেজরিটি আর্টিকেলই গত 2 মাসের ডিসকাশনে উঠেনি কেন? কারণ ওই যে লিখিত আকারে যখন দেওয়া হয়েছিল তখন আমরা সবাই মোটামুটি সবাই এটা ঐক্যমত পোষণ, মোটামুটি না মানে সবাই ঐক্যমত পোষণ করে দিয়েছিলাম, তো ওটার উত্থাপনই হয়নি। কিন্তু ওই সময় যতগুলো দলের সাথে আলোচনা হয়েছিল, পরে ঐক্যমত কমিশন যখন বসা শুরু করে তখন সংখ্যা বাড়ে। তো ওই সংখ্যাগুলো হিসেবে কোথাও 33, কোথাও 35, কারণ প্রথমে আমি একটু অবাক হয়ে গেছি, একটা 27, একটা 29, একটা 35। এখন বুঝতে চাচ্ছি তার মানে দাঁড়াচ্ছে যে এই জায়গার কথা নেই, সেখানে আসলে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্ন মত নেই, কোনো ভিন্ন মত নাই, সেটা সংখ্যা 35 হোক আর 34 হোক আর 29, এই যে মাত্র 28টা দলের সাথে আলোচনা চলছিল, কিন্তু 35টা দলের মধ্যে পরে তো আর এই বিষয়গুলো আলোচনায় আসেনি, পরে আলোচনায় আসেনি। তবে আমার মনে হয় প্রসেসটা কি করেছে এটা আমি আপনাকে পরিষ্কার করতে পারবো না, হয়তো তাদেরকেও লিখিত আকারে পরে দেয়া হয়েছে, তারাও ঐক্যমত পোষণ করেছে, বা হতে পারে যে এটা মানে কোনো জায়গায় আবার দেখছি যে 33টা দল একমত। জি, যেগুলো আপনি 33-35 দেখবেন সেগুলো হলো ওই যে আলোচনায় নতুন কিছু অন্তর্ভুক্তি হয়েছে। প্রথম পর্যায়ে 28-29 মতো ছিল। ঠিক আছে, এটা ছিল ডিফারেন্ট। এনিওয়ে, সো জুলাই খসড়াটা দেখেন লম্বা একটা খসড়া এসেছে, 28 পাতার একটা খসড়া, এবং এই 28 পাতার খসড়ার অনেক কিছু, ওই যে স্পেশালি যেগুলোতে আপনি দেখছেন নোট অফ ডিসেন্ট, এগুলো সব কিন্তু গত 2 মাস আলোচিত। গত 2 মাস আলোচনার ভেতরে আমরা পরিষ্কার দেখেছি দলের নেতৃবৃন্দ অনেকেরই বুঝতে, মানে এই ইস্যুগুলোর ডেপথ বুঝতে হয়েছে, মানে ওনাদেরও মনে করেন বাজেট বিল, ফাইন্যান্স বিল, এইটার ভেতরের ডিফারেন্স গুলো অনেকের বুঝতে একটু অসুবিধা হয়েছে। সো এগুলো আসলে কমপ্লিকেটেড ইস্যু, মানে আমি তাদেরকে ছোট করছি, আমি জাস্ট বলছি ইস্যুগুলো কমপ্লিকেটেড। সো অন্য দল, কিছু দল যদি এর ভিতরে হঠাৎ করে বলে যে এখানে একটা গণভোট হওয়া উচিত, তাহলে এই যে এই কমপ্লিকেটেড ইস্যু আপনি আসলে জনগণের কাছে ডিরেক্ট এভাবে নেওয়াটা খুব মুশকিল। আর গণপরিষদ যে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বিকজ এখন দেশের যেটা দরকার সেটা হলো নির্বাচন, এবং ওই জায়গা থেকে আমি বলবো যে এই 28 পাতায় কিন্তু ঐক্যমত হয়ে গেছে। মানে আপনি দেখছেন যে এই জায়গাগুলোতে, এবং বেশিরভাগ জায়গা এখানে নোট, অনেক জায়গায় আমার নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেক জায়গা আছে আপনার বিএনপি আর এনডিএম আর আরো 2-1টা দল নোট অফ ডিসেন্ট। মোস্ট অফ দ্য কেসেস বিএনপি এবং এনডিএম কাছাকাছি, মানে একই প্রায় মোটামুটি। জি জি, কয়েকটা জায়গায় আছে হয়তো কিছু বামপন্থী দল দিয়েছে, কয়েকটা জায়গায় আছে কিছু ইসলামপন্থী দল কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্টের পয়েন্টটাও হলো যে পুরো আর্টিকেলের ভেতর করছে। যেমন মনে করেন একটা এক্সাম্পল স্বরূপ বলছি, উচ্চ কক্ষ আমরা সবাই একমত পোষণ করেছি। উচ্চ কক্ষ কিভাবে হবে এখানে এক একটা দল দ্বিমত পোষণ করেছে, যেমন বিএনপিও দ্বিমত পোষণ করেছে, আমরাও দ্বিমত পোষণ করেছি। আমাদের দ্বিমত পোষণের মূল ভিত্তি ছিল হলো যে আমরা সেপারেট ব্যালটে চেয়েছি, এখানে সেম ব্যালটে আছে, আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা কেন দ্বিমত পোষণ করেছি এটা আর ওখানে লেখা নেই, এবং অলরেডি 28 পাতা হয়ে গেছে, এটা লিখতে গেলে আরো বেশি লম্বা হয়ে যাবে। বিএনপি দ্বিমত পোষণ করেছে কারণ বিএনপি ফার্স্টে বলেছে যে এনসিসি যদি বাতিল করে তাইলে এটাতে তারা দ্বিমত পোষণ করবে না, এনসিসি বাতিল করতে হবে আর থ্রেশহোল্ড 5% আনতে হবে, তাহলে এটাতে তারা দ্বিমত পোষণ করবে, এটা একমত পোষণ করবে। কিন্তু অন্য সবাই আবার এনসিসি বাতিল করে নাই। সো ওই কন্টিনজেন্ট অন দ্যাট বিএনপির দ্বিমত। সো সবার কিন্তু দ্বিমতের জায়গাগুলো আবার ভিন্ন ভিন্ন, মানে ভিন্ন ভিন্ন কারণের দ্বিমত। এনিওয়ে, বড় দাগে তাহলে এগুলো সবকিছু এগ্রিড আপনি সবাই মিলে এগ্রি করেছে। তো সবাই মিলে যদি এগ্রি করে ফেলেছে, এবং এই সনদের ভেতরেই আপনি শেষ পাতায় দেখবেন যে এটাকে আইনি আপনার একটা কাঠামোতে অন্তর্ভুক্ত করতে হবে নির্বাচনের আগে, সেটা আমরা মেনে নিচ্ছি যদি তারা অর্ডিন্যান্সের মাধ্যমে করে। আমার পার্সোনাল একটা পয়েন্ট ছিল যে অর্ডিন্যান্স করলে সেই অর্ডিন্যান্সটা পার্লামেন্টে রাটিফাইড হতে হবে, আর পার্লামেন্টে রাটিফাইড হবে এটা নিয়ে কোনো ডাউট আমরা করি না, কারণ প্রত্যেকটা দল তারা এই সনদ মেনে এটাতে সিগনেচারি হবে, প্রত্যেকটা দল, মানে আমার দলও হবে, ভাইয়ের দলও হবে, যারা অন্য কিছুতে দ্বিমত পোষণ করেছে, এনসিপি হোক, জামাত হোক, ইসলামী আন্দোলন, সবাই হবে। সো যেই পার্লামেন্টে সরকার গঠন করুক না কেন তারই দায়িত্ব থাকবে এটাকে বাস্তবায়ন করা। তাহলে সে যদি এই সনদটা সিগনেটারি হচ্ছে তাহলে তাকে সেই সম্মানটা আমরা দিই যে সে পার্লামেন্টে যেই করুক, ঠিক আছে। যদি একে অপরের প্রতি আমাদের বিশ্বাসের একটু কমতি থাকে, ঠিক আছে, অর্ডিন্যান্স হয়ে গেল, যাক। তাহলে মানে আপনারা যদি বলেন যে এতগুলো আইন নতুন করে করার থেকে অর্ডিন্যান্সে সবগুলো পাস করে নেন, যে তারপর আপনি রাটিফাই করবেন, হ্যাঁ, সেটা আমরা মানতে রাজি আছি। তবে কিছু জিনিস আছে যেটা একদম কোর কনস্টিটিউশনে হাত দেয়, এইটা অর্ডিন্যান্স করে আদৌ করা যাবে কিনা, এটা মানে এগেন আমি আইনজীবী না, তবে যতজন বিজ্ঞ আইনজীবীদের সাথে আমি কথা বলেছি কেউই আমাকে পরিষ্কার উত্তর দিতে পারেন না যেটা করা যাবে।
সো আমার মনে হয় এখানে যদি এগেন সরকারের পক্ষ থেকে কোনো ডাউট থাকে, অ্যাপেলেট ডিভিশন তো এখন আছে, কারণ এই সরকার কিন্তু অ্যাপেলেট ডিভিশনের রায়ের ভিত্তিতে এই সরকারের বৈধতা। সো তাহলে অ্যাপেলেট ডিভিশনের কাছে আরেকবার রায় নিতে পারে অর্ডিন্যান্স কিভাবে করা যাবে। তবে আমার মনে হয় কনস্টিটিউশনাল ইস্যুগুলো ঘোলাটে না করে অপারেশনাল যে ইস্যুগুলো আছে সেগুলোকে অডিয়েন্স আকারে তারা যদি বাস্তবায়ন করতে চায়, বাস্তবায়ন করে আমরা নির্বাচনে যেতে পারি। বাট এমন কোনো কিছু করা উচিত না বা করা যাবে না যেটাতে নির্বাচনের সময় নিয়ে আবার কোনো ধরনের আপনার কালক্ষেপণ হতে পারে, নির্বাচনের সময় নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠতে পারে, এমন কিছু করা যাবে না, এটা আমি মনে করি। সো এই যে এক ধরনের বক্তব্য কারো কারো পক্ষ থেকে আসছে যে এগুলো এই সনদে তারা স্বাক্ষর করবেন না, এগুলোর আইনি ভিত্তি আগে নিশ্চিত করতে হবে, আপনার কাছে কি মনে হয় তারা কি সেই অবস্থানে থাকবে? আমি একটা মানে একটু ভিন্ন আঙ্গিকে তাহলে আলোচনাটা নিয়ে যাই, বিকজ যে দু তিনটা দল এই ধরনের কথাবার্তা বলছে, আমি মনে করি যে তারা নির্বাচনী ট্যাকটিক্স হিসেবে এই কথাগুলো বলছে। আমি মনে করি, এবং গত 2-1 দিনে বোধহয় কালের কণ্ঠে একটা বড়ভাবে এটার খবরও এসছে একটা, যে তারা, এবং যেটা মানে আমরা আগে থেকে আর কি মোটামুটি আর কি আমাদের আন্দাজ ছিল বা আমরা জানতাম এই ধরনের ঘটনা চলছে, এটা জাস্ট মাত্র নিউজে আসছে, যে এই দলগুলো বিএনপি বা যুগপৎ আন্দোলন, তো যুগপৎ আন্দোলনের নেতৃত্ব যেহেতু বিএনপি দিচ্ছে, সেই হিসেবে বিএনপির সাথে একটা আলোচনায় আছে যে তারা কতখানি নির্বাচনে ছাড় পেতে পারে। তো এই নির্বাচনী ছাড় মানে কোয়ালিশনে আসুক বা কোয়ালিশনের বাইরে থাকুক, এই নির্বাচনী ছাড়ের আলোচনা বা একটা চাপ সৃষ্টি করা, স্পেশালি যখন আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও নেই, মানে জাতীয় পার্টি থাকলেও নেই, ইটস দ্য সেম। সো তাহলে এই যে জামাত, বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি, এই দুটো দল তারা চিন্তা করছেন যে তারা এখন একটা চাপ প্রয়োগ করতেই পারে যে তারা যদি খেলায় না আসে তাহলে খেলায় বৈধতা নাও আসতে পারে, এবং সেই ভয়টা দেখিয়ে বা সেটা একটা নেগোশিয়েটিং ট্যাকটিক হিসেবে ব্যবহার করে তারা নিজেদের জায়গা আরো কত শক্ত করতে পারেন। সো আমার মনে হয় মানে মেইন খেলাটা, যেহেতু আমার ধারণা জ্ঞান যে তাদের খেলাটা মেইনলি এইখানে, এই খেলাটায় তারা মানে ভালো কিছু পেতে পারলে তার এইসব আলোচনা একা বন্ধ হয়ে যাবে, আমার ধারণা এটা। জি, মিস্টার বাবুল আপনি শুনছিলেন, জাস্ট আমি মিস্টার ববি হাজ্জাজের কথার সূত্র ধরে, মানে তিনিও চাইছেন যে যেহেতু একটা সাইন্ড অ্যাগ্রিমেন্ট হবে বা চার্টার হবে, যারাই সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তাদের দায়িত্ব বা সরকার গঠন, তারা এটা করবেন। এই জায়গায় তাদের আপত্তির জায়গাগুলো কোথায়? ওনাদের মেইন আপত্তিটা ছিল সমাজতন্ত্র এখান থেকে সরানো যাবে না। তো আর আমাদের একটা সাইড থেকে আপত্তি ছিল যে যদি হাত দিতে হয় তাহলে সমাজতন্ত্র রাখলে আমরা সাইন করতে পারবো না, যদি আপনারা হাত না দেন কোনো অসুবিধা নাই। ওকে, as it is, হ্যাঁ, 72 যা ছিল কনস্টিটিউশনে সেটা যদি থাকে আমাদের কোনো অসুবিধা নেই, পরে যে আমরা চেঞ্জ করলাম না করলাম, হাত দিলাম না, কিন্তু যদি চেঞ্জ করেন এবং চেঞ্জ করে সোশ্যালিজম রাখেন তাহলে আমরা সনদে সাইন করতে পারবো না, কারণ আমরা সোশ্যালিজমে বিশ্বাস করি না। এবং এটা বড় দাগে আমরা অনেকগুলো দল বলেছিলাম। সো যারা সমাজবাদী দল তারা আবার সমাজতন্ত্র চেয়েছিল, ওই জায়গাটা জাস্ট তাদের নোট অফ ডিসেন্টটা সমাজতন্ত্র ভিত্তিতে। যারা বামপন্থী, অবশ্য বামপন্থী সবার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি না, মানে গণফোরাম শুধু হয়তো পিওর বামপন্থী দল না, বাট ওনাদের কারণটা আমার মনে নেই, হয়তো এই কারণেই ছিল। বাট বামপন্থী সবগুলো সমাজতন্ত্র ছিল। বিএনপির অ্যালাইজ কিছু আছে যারা বামপন্থী রাজনীতি করে, তাদের নাম এখানে দেখা যাচ্ছে না। তারা আবার আমাদের সাথে মানে সব একসাথে আমরা সম্মত হয়েছেন। কয়েকটা জিনিস ছিল, এটা আরেকটু বড় দাগে আসলে, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশন তো এত গুরুত্বপূর্ণ, মানে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে পলিটিক্যাল ইস্যুস খুব কম আছে। কেন আপনার প্রেসিডেন্টের ক্ষমতা যখন আলোচনা আসে তখন বড় দাগে আমাদের সাইড থেকে কয়েকটা নোট অফ ডিসেন্ট ছিল। একটা হলো এনসিসি ভিত্তিক নোট অফ ডিসেন্ট, একটা হলো প্রেসিডেন্টের হাতে যত বড় বেশি ক্ষমতা থাকবে তত বড় ইলেক্টোরেট মাধ্যমে প্রেসিডেন্ট ইলেক্টেড হতে হবে, যেটা এখানে আমাদের যে মানে যেই জায়গাটায় আমরা ফুললি এগ্রি করি না, জাস্ট আপার হাউস আর লোয়ার হাউসের থেকেই। সো এখন শুধু পার্লামেন্ট আছে, তখন পার্লামেন্টের 2 হাউসই থাকবে, এর থেকে বড় ইলেক্টোরেট হবে না, এটা যেমন এসছে। এবং একই সাথে অপারেশনাল কিছু আপনার যেগুলো আর কি যেহেতু ক্যাবিনেট মানে এক্সিকিউটিভ প্রধানমন্ত্রীর হাতে, সো অপারেশনাল কিছু আপনার দায়িত্বর জায়গায় প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা থাকা উচিত বলে আমরা মনে করি। এবং লাস্ট না, কিন্তু তার তো অনেক ক্ষমতা থাকছে কিছু জায়গায়, অপারেশনাল যেমন মনে করেন চিফ জাস্টিস, এটা তার হতে পারে না। এবং আমরা এটাও আলোচনা এনেছিলাম, কারণ এখানে অনেকগুলো মানে অম্বুডসম্যান থেকে শুরু করে অনেকগুলো আপনার কনস্টিটিউশনাল বডি আছে যেগুলোর ফুল বিবরণী এখানে আনা হয়েছে। আমরা এটা শক্তভাবেই বলেছিলাম যে এই সবকিছুর ফুল জাস্ট প্রিন্সিপালগুলো আমরা কনস্টিটিউশন রাখতে পারি, ফুল কাঠামোগত বিবরণী এই মনে করেন এই অম্বুডসম্যান, দুদক যা বলেন সব, দুদক গঠন, জুডিশিয়ারি, এই বিষয়গুলো একমত হয়ে গেছে। জুডিশিয়ারি থাকতেই হবে, জুডিশিয়ারি থাকতে হবে, কতগুলো আছে থাকতে হবে, নির্বাচন কমিশন
থাকতে হবে, বাট নির্বাচন কমিশন জুডিশিয়াল এরকম দুই একটা বাদে অন্যগুলোর ফুড কাঠামোগত স্ট্রাকচার আপনার কনস্টিটিউশনের কোনো প্রয়োজন আছে কিনা এটা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছিলাম। সো এই কয়েকটা কারণ ছিল যেখান থেকে আমাদের দলের নোট অফ ডিসেন্ট গুলো এসছে আপনার মানে রাষ্ট্রপতির ক্ষমতার ভিত্তি। আরেকটা প্রশ্ন, এই আলোচনাটা আমরা অনেক দিন ধরে এই টেবিলে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে এবং এই প্র্যাকটিসটা অনেক দেশেই আছে যে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান একই সঙ্গে দলের প্রধান একই সঙ্গে সংসদ নেতা, এটা থাকে। এটা অনেক সময় দলের জন্য ক্ষতিকর হয়, অনেক সময় সরকারের জন্য ক্ষতিকর, কারণ যিনি প্রধানমন্ত্রী তিনি আবার দলের দিকে মনোযোগ দিতে হচ্ছে, সংসদ নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। সো এই জায়গায় এখানে প্রস্তাব একটা রাখা হচ্ছিল যে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান, একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না এরূপ বিধান সংবিধানে যুক্ত করা হবে, যদিও সংসদ নেতার প্রসঙ্গটি এখানে নেই। বিএনপি, এনডিএম, 12 দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট এখানে আপত্তি জানিয়েছে। কেন এই আপত্তি? মানে একজন কি সব জায়গায় থাকতে হবে? না, থাকবেই এরকম তো কোনো কথা নাই যে বিএনপি যদি সরকার গঠন করে দলীয় প্রধানকেই প্রধানমন্ত্রী বানাবে, যেহেতু আমরা আমাদের পলিটিক্যাল কালচার বা আমাদের মাইন্ডসেটের মধ্যে সব ঠিক আছে। আমি যেটা বলছি এটা কেন সমস্যা? আচ্ছা ঠিক আছে, সমস্যা কেন আমি সেটা বলছি। আপনি যদি আইন করে এটা করেন, এটা কিন্তু আপনার এটা মানে কি বলে অগণতান্ত্রিক একটা কথা হয়ে যাবে। দলের নেতারা, যেই দলের সরকার সেই দলের নেতারা যদি মনে করে তার দলের চেয়ারম্যানকে তারা প্রধানমন্ত্রী বানাবে, হ্যাঁ, বা সংসদ সদস্যরা যদি মনে করে তার দলের চেয়ারম্যানকে তারা প্রধানমন্ত্রী বানাবে, সেখানে আপনি আইন করে সেটা রহিত করবেন, এটাও তো একটা মানে বঞ্চনা বা গণতান্ত্রিক রীতিনীতির প্রতি অশ্রদ্ধা বলে আমরা মনে করছি। আর আমাদের দেশে এখন ওই ধরনের কালচার বা প্র্যাকটিস, আপনি অনেকগুলো বিষয়ে সংস্কার করেছেন, যেমন 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারে, এটা তো সহজ কোনো ব্যাপার না। বিএনপির মতো জায়গা থেকে বিএনপি তো সেটা অন করেছে 2 টার্ম, এখন 10 বছর, 10 বছর তো বিএনপি তো সেটাও কিন্তু মেনে নিয়েছে। হ্যাঁ, আপনি 70 অনুচ্ছেদ ওপেন করে দিচ্ছেন, মোরআল্লাহ 75%, 80% শুধুমাত্র 2টা ইস্যু ছাড়া, এই অর্থ বিল আর হাবট না, এইটা বাদ, হ্যাঁ, অনাস্থা প্রস্তাব, এই 2টা বাদে আপনি ওপেন করে দিচ্ছেন। অনেকগুলো বিষয় তো ওপেন করে দিচ্ছেন, সেটা সময়ের সাথে সাথে গণতন্ত্রের প্র্যাকটিসের সাথে সাথে একদিন হতেও পারে। আর বিএনপি নিজেরাও তো সিদ্ধান্ত নিতে পারে যে আমার দলে প্রধানমন্ত্রী কে হবে, বা যিনি প্রধানমন্ত্রী হবে তিনিও তো সেটা করতে পারেন। কিন্তু আপনি সেটা চাপিয়ে দিবেন বা একেবারে আইন করে দিবেন, সেই প্র্যাকটিস আমাদের দলের মধ্যেও বিশৃঙ্খলার একটা ব্যাপার থাকে, সরকারের মধ্যেও বিশৃঙ্খলার ব্যাপার থাকে। আর সবথেকে বড় কথা, আমাদের পাশে আমাদের এখানে একটা আনস্টেবিলিটি সবসময় ছিল, আছে, পাশে একটা ভারত রাষ্ট্র রয়েছে। সেই বাস্তবতাও তো আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি দল পরিচালনায়, সরকার পরিচালনায় আপনাকে কিভাবে পরিচালনা করবেন, কি করবেন, সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। সেই জন্য আমরা মনে করছি এই সময়ে এই বাস্তবতার আছে বলে আমরা মনে করছি না এটাকে আইন করে রহিত করবার মতো ব্যাপার। ববি হাজ্জাজ, দেখেন, আমরা দুটো জিনিস, একটা হলো এখানে 3টা জিনিস উঠিয়ে আনা হয়েছে, প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং আপনার দলের নেতা। প্রধানমন্ত্রী, সংসদ নেতার পার্থক্য কি এটা পরিষ্কার করা নাই, এবং আমাদের পার্লামেন্টে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার কোনো ক্লিয়ার ডেফিনিশন, মানে আপনার ডিফারেন্সিয়েশন নাই। সো সেই জায়গা থেকে এটা কিভাবে আসলো 2টা নাম, এটার একটা প্রশ্ন তো আছেই। সো ওইখান থেকে অটোমেটিক্যালি নোট অফ ডিসেন্ট চলে আসে। বাট দ্বিতীয়ত ভাই যেটা বললেন যে আমরা আমাদের রাজনৈতিক যে বাস্তবতাটা এই মুহূর্তে দেখছি, সেই জায়গা থেকে একটা দলের আপনার মূল নেতৃত্ব, অ্যাটলিস্ট রাইট নাও এর বাস্তবতায় প্রত্যেকটা দলের মূল নেতৃত্ব একজন নেতা দিচ্ছেন, এবং সেই সারা জীবন দিবেন তা না, এটা চেঞ্জ হবে। বাট এই মুহূর্তে এইটাকে প্রশ্নবিদ্ধ করে আমরা আসলে সঠিকভাবে একটা সংসদ পরিচালনা করতে পারবো, এটা সঠিক বলে আমরা মনে করি না। সো এই দুটো জায়গা থেকে আমাদের নোট অফ ডিসেন্টটা এসছে। মিস্টার ববি হাজ্জাজ, এই বিষয়ে আপনার মতামত শুনতে চাই, এবং একই সঙ্গে আমি একটু বুঝতে চাই এই যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের যে প্রক্রিয়া, সেখানে একটা পর্যায়ে গিয়ে অ্যাপিল বিভাগ এবং অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট বিভাগ থেকে 2 জন বিচারপতিকে যুক্ত করবার একটা প্রক্রিয়া করা হয়েছে, এবং তখন 60 সদস্য বিশিষ্ট বাছাই কমিটি হয়, এবং তারা স্পিকারের তত্ত্বাবধানে গোপন ব্যালটে র্যাঙ্ক চয়েজে বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে সংক্ষিপ্ত তালিকা থেকে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নেবেন। আমার মনে হয় এখানে কি স্পিকার নিজে ভোট দেবেন, কারণ তিনি ওই কমিটির সদস্য? আমি এক্স্যাক্টলি ক্লিয়ার না, আই থিংক সো, বাট আমার আবার একটু চেক করতে হবে। এখানে যেহেতু 7 জন আছে, স্পিকার যদি না, আমি বলছি স্পিকার যদি ভোট দেয়, ভোট দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে
এটা সমান সমান হবার কোনো সুযোগ নেই, কারণ মানে বেজোর থাকতে হবে। হ্যাঁ, ওটার হিসাবটা বেজোর থাকতে হবে। কিন্তু 12 নম্বরে গিয়ে লেখা হচ্ছে যে উপযুক্ত পদ্ধতিসমূহের মাধ্যমেও যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বেছে নেওয়া সম্ভব না হয়, তাহলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে হবে। তবে শর্ত থাকে যে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া যাবে না। মানে আমি এই 10 এবং 12 আসলে মেলাতে আমার একটু কষ্ট হচ্ছে। মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট এই জায়গায় কিন্তু অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো মেনশন করা নেই। আচ্ছা, আপনি একটু খেয়াল করবেন, এটার একদম লাস্টে গিয়ে দেখবেন 10 এবং 12 কয়েকজন 9, 10, লেবার পার্টির 10 আপত্তি আছে, জি আমার দলের এনডিএম এর 12 তে আপত্তি আছে, জি। বাট এই জায়গাটা একটু আমার কাছে মনে হয় একটু মানে এই জায়গাগুলো নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এগুলোর ক্ল্যারিফিকেশন সবাই দিতে পারে নাই বলেই নোট অফ ডিসেন্ট গুলো এসেছে। ওকে, সো ওই জায়গাটা ছিল। নিরপেক্ষর ব্যাপারে যদি বলি, আমি বলবো যে না, মানে আমরা পরিষ্কার দেখেছি এই সরকারের নিরপেক্ষতা নেই, এটা আমরা পরিষ্কার দেখেছি। কিন্তু ভাইও যে কথাটা বললেন যে এখন গুরুত্বপূর্ণ আসলে দেশকে নির্বাচনের মুখে নিয়ে যাওয়া, এবং এই সরকার কতখানি এফেক্টিভলি আপনার বা কত এফিশিয়েন্টলি তাদের পৃষ্ঠপোষকতার যে রাজনৈতিক দলটি আছে কতখানি সহযোগিতা করতে পারে সেটাও আমরা দেখেছি। এবং সেটা ফেয়ার, এটা সত্যি না, এটা ফেয়ার না। তবে তাদের যেহেতু এফিশিয়েন্সি কম, এটা বিশালভাবে লেভেল প্লেইং ফিল্ডটাকে আপনার ক্ষতি করার সুযোগ কম, হ্যাঁ, ক্ষতি করার সুযোগ কম বলে আমরা মনে করি। আর যদি কিছু দূর থাকতো, এখন আমরা যেই জায়গায় এসেছি যে একটা নির্বাচনের যে স্টেবিলিটি, একটা নির্বাচনের মাধ্যমে যে স্টেবিলিটিতে আসা সম্ভব এবং একমাত্র নির্বাচনের মাধ্যমে আসা সম্ভব, এটা আমাদের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন হয়ে গেছে। সো নির্বাচন মানে যদি কম বেশি নির্বাচনও হয়, বাট একটা নির্বাচনে আমাদের যেতে হবে, একটা স্টেডি সরকার আসতে হবে। এবং যেহেতু আমরা মোটামুটি এখন দেখছি, মানে রাজপথের বাস্তবতা দেখছি, তো সো রাজপথের বাস্তবতা দেখছি যে সরকারের পক্ষপাতিত্ব থাকা সত্ত্বেও অনেক বড় দাগে কিছু করতে সক্ষম হচ্ছে না। যেমন মনে করেন শেখ হাসিনার পক্ষপাতিত্ব থাকা সত্ত্বে যেটা করতে পারতো আওয়ামী লীগ, সেই অবস্থান এই সরকারের হয় নাই বা নাই। তো সেই জায়গা থেকে সরকারি দল কিছু লাভ যে পাবে না তা না, পাবে, কিন্তু তার বাইরের সবাই এত ক্ষতিগ্রস্ত হবে না যে নির্বাচনের পুরো রেজাল্ট পুরা ইউটার্ন হয়ে যাবে। সো সেইখান থেকে দেশের জাতির জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টেবিলিটি, তার জন্য আমরা মানে অন্য সব কিছু ভুলে যে নির্বাচনের দিকে যেতে চাই। এবং আমি আরেকটা জিনিস আপনাকে বলি যে ওই যে তাদের এফিশিয়েন্সি বা এফেক্টিভনেস কতখানি, সেটা ওখানেই বোঝা যায় যে তাদের পৃষ্ঠপোষকতার দলও কিন্তু বিএনপির সাথে আলোচনা করতে চেষ্টা করছে, এখনো নেগোশিয়েট করতে চেষ্টা করছে তারা কতগুলো সিটে ছাড় পেতে পারে। সো ওই জায়গা থেকে একটা মানে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে কিছু দূর তাহলে বড়ভাবে এফেক্ট করতে পারবে না। দেখেন, গত 12 মাসে সরকারের ব্যর্থতা অনেক জায়গায় আছে। আপনার আইন শৃঙ্খলা অবস্থান, এটা তাদের ব্যর্থতার ভিতরে বড় দাগে একটা ব্যর্থতা। এবং একই সাথে আমরা দেখেছি এবং এখনো দেখছি ডানপন্থী অনেক ধরনের চিন্তা চেতনার একটু উগ্র হয়তো আপনার আবির্ভাব এই সরকার এই সরকারের ভেতর থেকে আসছে বা এই সরকার রোধ করতে ব্যর্থ হচ্ছে। আমরা নারীদের ফুটবল খেলা থেকে শুরু করে অনেক জায়গায় এই ধরনের জিনিসপত্র দেখেছি। ইভেন কি এই সরকার গঠন করলো একটা নারী কমিশন, তারপর সেটার বিরুদ্ধে যখন কিছু ডানপন্থী ফোর্সেস রাস্তায় নামলো, এমন বড়ভাবে না বাট যেইভাবেই নেমেছিল, সঙ্গে সঙ্গে এই সরকারই ওই কমিশনকে কোনো প্রোটেকশন না দিয়ে ব্যাকট্র্যাক করলো। তো এই জায়গাগুলোতে মানে আপনাদের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার একটু স্বল্পতা আছে, সীমাবদ্ধতা আছে, তাহলে অনেক কিছু তো আপনাদের না যাওয়াটাই শ্রেয়। কিন্তু যে যদি ব্যাকট্র্যাক করতে হয়, তখন সিগন্যালটা খুব নেগেটিভ সিগন্যাল আসে, যে তখন ওই ডানপন্থী আপনার চিন্তা চেতনাগুলো অনেক বেশি শক্তিধর হওয়ার একটা সুযোগ পায়। তো সেই জায়গা থেকে আমরা কিছু দূর আমি সরকারের ব্যর্থতার দিকে হয়তো আঙ্গুল দিয়ে তুলব, বা সরকারের ইনএফেক্টিভনেস, যে সরকার সবার ভেতরে আস্থা আনতে পারেন না, স্পেশালি মাইনরিটিজের ভেতরে, এবং শুধু মাইনরিটিস না, নারীদের ভেতরে, মানে ওনারা আস্থা আনতে পারেন নাই যে ওনারা যেটা একটা লিবারেল ডেমোক্রেটিক একটা অন্তর্বর্তীকালীন সরকার, বাট যে আলোচনা থেকে শুরু হয়েছিল যে তারা আসলে লিবারেল মেন্টালিটিস বা লিবারেল সেন্টিমেন্টস নিয়ে সামনের নির্বাচনের জন্য আমাদেরকে তৈরি করবেন দেশ জাতিকে, সেটা করতে বোধহয় ওনারা বড় দাগে ব্যর্থ হয়েছেন। এবং সেই জায়গা থেকে মাইনরিটিস, উইমেন যেটাই বলেন, নারী বলেন, তাদের ভেতরে এই ভীতিটা এখন বিরাজমান। আবার একটু ওই চার্টারের ক্লারিফিকেশনের জন্য আপনার কাছে যাই আমি। এই যে 13তে ওই তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে এক জায়গায় আছে যে কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে
রাষ্ট্রপতি কোনো সময় ব্যতিরেকে তত্ত্বাবধায়ক সরকারের অবশিষ্ট মেয়াদের জন্য পূর্ববর্তী র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে দ্বিতীয় স্থানে থাকা বয়স ও জ্যেষ্ঠতম ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করবেন। ফাইন, যদি মানে কোনো first candidate যদি না, second যদি কোনো candidate। কারণে শূন্য হয়, কিন্তু সেটা হচ্ছে র্যাঙ্কড চয়েস ভিত্তিতে, যেখানে বোঝা যাবে কে 1 নম্বরে, কে 2 নম্বরে, কে 3 নম্বরে। জি, কিন্তু তার আগের প্রক্রিয়া তো সেই 1-2 এর কোনো না না, প্রথমটাও র্যাঙ্ক চয়েসই ছিল, প্রথমটাও র্যাঙ্ক চয়েসই ছিল। প্রথম যখন ওই যে মানে তাদের চয়েসটাই হবে র্যাঙ্ক চয়েস, একদম পাঁচজনের ভিত্তিতে সার্চ যেটা কমিটির হবে। চয়েসটাই হবে র্যাঙ্ক চয়েস। তো হিসেবে আর কি আপনি নাম্বারিং এ চলে যাবেন। আপনি আরেকটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বাছাই কমিটির সঙ্গে, উপযুক্ত বাছাই কমিটির সঙ্গে পরামর্শক্রমে এটা নিয়োগ করবেন। এখানে কোনো বাধ্যবাধকতা আছে? প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে পরামর্শ করবেন, বাট কিন্তু সিদ্ধান্ত তো তিনিই চূড়ান্ত করবেন। মানে পয়েন্টটা ছিল আলোচনার ভেতরে, আমার এখানে আবার একটু ভালো করে দেখতে হবে, আলোচনার ভেতরে পয়েন্টটা ছিল হলো যে পুল থেকে বাছাই করবেন। মানে পুলটা তৈরি হবে, মানে যারা সার্চ কমিটির পুলটা দেবেন, হ্যাঁ, পুল থেকে বাছাই করবেন। পুল তো দিচ্ছেন প্রধান উপদেষ্টার জন্য, হ্যাঁ, পুল থেকে বাছাই কিন্তু করবেন প্রধান উপদেষ্টা যে বাকি 15 জন উপদেষ্টা নিয়োগ করবেন, পুলের বাইরে না, পুলের বাইরে থেকে প্রধান উপদেষ্টা বাছাই করতে পারবেন না। মানে প্রধান উপদেষ্টার জন্য আবার পুল দেয়া হবে আর কি। আচ্ছা, তো প্রধান উপদেষ্টা পুলটা কি দেবে? প্রধান উপদেষ্টার জন্য পুল দেয়া হবে, ওই পুল থেকে প্রধান উপদেষ্টা বাছাই করবেন। তো সেটা দিবে কি বাছাই কমিটি? জি, কোন পদ্ধতিতে সেই পুলটা ঠিক করবেন? আই ডোন্ট থিংক ওটা র্যাঙ্ক চয়েস ছিল, কিন্তু এটা এখানে ক্লারিফিকেশন নাই, ক্লিয়ার করা নেই। আরেকটা হচ্ছে যে মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় বিলুপ্ত সংসদের একই ধরনের প্রতিনিধিত্ব নিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত এবং উক্ত কমিটি পরবর্তী 14 দিন বা 336 ঘন্টার মধ্যে উক্তরূপ অভিন্ন পদ্ধতিতে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা নিয়োগ করবে। আমার প্রশ্ন হচ্ছে যে সংসদ যখন ভেঙে যাবে তখন কি প্রধানমন্ত্রী মানে এই অপশনটা আসবে যদি প্রেসিডেন্ট ওই সংসদে নতুন প্রধানমন্ত্রী বাছাই করতে না পারেন, তখন নতুন নির্বাচনে যেতে হবে। সংসদটা তো ভেঙে দেওয়া হলো। না, মনে করেন এগেইন, মানে সংসদ ভাঙবে কিভাবে? অনাস্থা ভোটে। অনাস্থা ভোটে ভাঙতে পারে না, মানে যদি টাইম, মানে সময়ের হিসাবে, মানে এটা টাইম লিমিট শেষ হয়ে যায় ভাঙা, সেটা ভিন্ন। বাট তাছাড়া টাইম লিমিট শেষ হওয়া ছাড়া একটা মাত্র উপায় আছে, অনাস্থা ভোটে ভাঙা। অনাস্থা ভোটে যদি ভাঙেন তাহলে প্রথম যাবে হাসিনা যেমনি পালাই গেল, এইটা হতো একটা। আমি বোঝাচ্ছি ওদিকে সংসদ ভাঙে তো দেয় নাই কেউ। হ্যাঁ, ধরেন এটাকে যদি আমরা একটা উদাহরণ হিসেবে নিই, তাহলে কি হবে? যে শেখ হাসিনা চলে গেলেন, প্রধানমন্ত্রী নেই, 36 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা করতে হবে। তো এই 14 দিন পর্যন্ত সরকার প্রধানকে রাষ্ট্রপতি আমরা নিরপেক্ষতা নিয়ে আলোচনা করছিলাম। আমি একটু বুঝতে চাই যে একটা ভালো, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করবার জন্য সরকার কতখানি সক্ষম? না, সরকারের তো দুর্বলতা আছে, এটা অসত্য না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ কেন আছে আমি বলি, প্রশাসন কতখানি বিধ্বস্ত একটা বাস্তবতার মধ্যে সরকার দায়িত্ব নিয়েছে। দীর্ঘ 15 বছরের যাদেরকে নির্বাচন করবেন সরকার, তারা হাসিনার মানে দুধ আর মধু খেয়ে বড় হয়েছে, অধিকাংশই হৃষ্টপুষ্ট হয়েছে। বাট আপনি তো আর ইম্পোর্ট করতে পারবেন না এই ধরনের নতুন প্রশাসন, আপনি একদিনে তৈরিও করতে পারবেন না যারা যেখানে আছে। তবে এর মধ্যে কিছু কিছু ছিলেন যারা খুব বঞ্চিত ছিলেন, নিগৃহীত ছিলেন, তাদেরকে সামনে আনবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই সংখ্যাটা খুবই অপ্রতুল। ম্যাক্সিমামই এখন পুরনো সচিব বা সেই আমলেরই বা তাদেরই আশীর্বাদ পুষ্ট এখনো দায়িত্বে আছে। তবে নির্বাচনটা হয় কি শুধু প্রশাসনের উপর ডিপেন্ড করে না, নির্বাচনটা আসলে মানুষের উপর ডিপেন্ড করে এবং রাজনৈতিক দলের সদিচ্ছার উপর অনেক বেশি ডিপেন্ড করে। আপনার রাজনৈতিক দল যদি নির্বাচনের বিষয়ে ঐক্যমত হয়ে যায়, সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের ভূমিকা একটু গৌণ হলেও কোনো অসুবিধা হয় না। বিগত দিনে যেটা হয়েছে, যেমন শাহাবুদ্দিনের সরকার, তিনি 3 মাসের মধ্যে কি চমৎকার একটা নির্বাচন, কারণ মানুষ নির্বাচনটাকে মেন্টালি এভাবে গ্রহণ করেছিল যে আমরা একটা নির্বাচন করব, মাইন্ডসেট তৈরি হয়েছিল। সেই মাইন্ডসেট যতক্ষণ তৈরি না হবে মানুষের, ততক্ষণ পর্যন্ত যত দক্ষ সরকারই হোক তাদের পক্ষে চমৎকার একটা নির্বাচন করা সম্ভব না। নির্বাচনে যারা অংশীজন বা স্টেক হোল্ডার, তাদের আগে ঐক্যমত হইতে হবে, মাইন্ডসেট হইতে হবে। বিগত দিনে এই ঘাটতিটা যেমন ছিল 91 সালে বা 96 সালে, সেই ঘাটতিটা ছিল না। মানসিকভাবে সব রাজনৈতিক দল এবং মেন্টাল যে কি বলে সংস্কার বা মানসিক যে বাস্তবতা, সেই বাস্তবতা নির্বাচনকে অনেকখানি প্রভাবিত করে। সাথে প্রশাসন আছে অবশ্যই। ববি হাজ্জাজ, জি,
না, ওই যে দুর্বলতা নিয়ে তো আমরা অলরেডি কথা বলেছি যে সরকারের অনেকগুলো দুর্বলতা আছে, কিন্তু আমি যেটা বুঝতে আপনাদের দুজনের কাছে কি চাইছি যে মানে আপনারা সবাই তো আমরা নির্বাচন চাই এবং দেশের যে অবস্থা তাতে যত আজকে এই টেবিলে যারা আছে এরা আমরা সবাই নির্বাচন চাই, এটা পরিষ্কার। জনপ্রতিনিধিত্বশীল সরকার হোক সবাই আমরা চাই, কিন্তু নির্বাচনটা যেন তেন হয়ে যাক একটা নির্বাচন, সেটা চাই কিনা। মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কখনোই যেন তেন নির্বাচন চাই না, তবে এখন আমরা যে একটা আর্জেন্ট নিডের সিচুয়েশনে আছি, মানে বেসিক্যালি আপনি গুলিবিদ্ধ, আপনার বিশালভাবে রক্তক্ষরণ হচ্ছে। এগেন, লোকজনের কাছে, অনেকের কাছে এই জিনিসটা এরকম নাও মনে হতে পারে, বাট আপনি যেভাবে দেখেন বা আমরা যারা স্পেশালি আমাদের দেশের ইকোনমিক সাইডটার সাথে পরিচিত আছি বা দেশব্যাপী কিছু দূর আমাদের একটা বিস্তার আছে, যে সব জায়গা থেকে আমরা শুনছি সোশ্যাল অবস্থা কি, আইন শৃঙ্খলার অবস্থা কি, আমরা খুব ভালোভাবে অনুভব করছি যে আমাদের বিশালভাবে রক্তক্ষরণ হচ্ছে এখন। সো ইমার্জেন্সি মেজার্স এখন আমাদের দরকার। মানে আমি যদি সবচেয়ে ভালো হাসপাতাল এখন নাও যেতে পারি, আমার একটা মেডিক দরকার। সো ওই হিসেবে আমি বলবো যে রাইট নাও নির্বাচনটা আসলে অত্যন্ত দরকার, যেন তেন আমরা চাই না। এবং আমি বিশ্বাস করি যে যেন তেন নির্বাচন হবে না, একটু বিচক্ষণ হলেই যেন তেন নির্বাচন হবে না, সুন্দরভাবেই নির্বাচন হবে। তবে বেস্ট যে কোয়ালিটির নির্বাচন করা যায় বা 12 মাস কাজ করলে, যে গত 12 মাসও যদি অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে কাজ করতো, তাহলে বেস্ট যেভাবে নির্বাচন করা যেত সেটা হয়তো আমরা পাবো না। এই বাস্তবতাটাও মেনে নিতে হবে। ইতিহাসের সেরা নির্বাচন পাচ্ছেন না, ইতিহাসের সেরা নির্বাচন